সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাঙ্গুর উচ্চ বিদ্যালয় অনলাইন পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর বাংলা ভাষা ব্যাকরণ বইয়ের বাক্য প্রকরণ। আমরা বাক্য প্রকরণ আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা আলোচনা করব বাক্য কাকে বলে। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে বাক্য বলে। তাহলে এখানে আছে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব। যদি আমি একটি উদাহরণ লিখি, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, তাহলে এই যে আমি ভাত খাই এই বাক্যটি দ্বারা আমার মনের ভাবটি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছি। এই যে সুবিন্যস্ত পদসমষ্টি, তাহলে এখানে এটা একটা পদ, এই ভাত একটা পদ এবং খাই একটা পদ। তাহলে এই এখানে একটা পদ, এখানে একটা পদ এবং এখানে একটা পদ, তিনটা পদের সমষ্টি হয়ে একটা বাক্য তৈরি করা হয়েছে। তাহলে সুবিন্যস্ত কি? আমি যদি আগে ভাত নিয়ে আসতাম, তারপরে যদি আমি লিখতাম, তারপরে যদি খাই লিখতাম, ভাত আমি খাই, তাহলে কি হতো? হতো না। তাহলে সুবিন্যস্ত একটার পর একটা সাজিয়ে লেখা লাগবে। তাহলে আমি ভাত খাই, এখানে এই আমি ভাত খাই হচ্ছে একটা বাক্য। তাহলে আমরা প্রথমেই বাক্যের সংজ্ঞাটা আমরা দেখলাম যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে বাক্য বলে। তাহলে এখানে কতগুলো পদের সমষ্টিতে বাক্য যদি গঠিত হয়, তারপরে তার পদের সমষ্টি বাক্য হবে না। কারণ পদের সমষ্টি হয়েছে ঠিক, যদি মনের ভাব প্রকাশ করা না যায় তাহলে এটাকে বাক্য বলা যাবে না। তাহলে একটা বাক্যে যদি আমরা দেখি, একটা বাক্যের দিকে যদি আমরা খেয়াল করি, তো সার্থক বাক্যের দিকে, ওই সার্থক বাক্যকে ভাষার বিচারে তিনটি গুণ থাকা লাগবে। একটা বাক্যের ভাষার বিচারে তিনটি গুণ থাকা লাগবে। এক নম্বর গুণ হচ্ছে তিনটি গুণ। তিনটি গুণ থাকবে। এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, দুই নম্বর হচ্ছে আসক্তি, তিন নম্বর হলো যোগ্যতা। তাহলে ভাষার বিচারে একটা সার্থক বাক্যের তিনটি গুণ থাকা লাগবে। একটা হলো আকাঙ্ক্ষা, একটা হলো আসক্তি, একটা হলো যোগ্যতা। তাহলে আমরা প্রথমে আলোচনা করব আকাঙ্ক্ষা কি। আমরা যদি প্রথমে আলোচনা করতে যাই আকাঙ্ক্ষা কি, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। তাহলে বাক্যের অর্থ পরিষ্কারভাবে, আমি যদি একটা বাক্য লিখি, এটার অর্থ বুঝতে গেলে যদি একটার পর যদি আরেকটা পদ শোনার যে একটা আমার আকাঙ্ক্ষা বা আমার একটা ইচ্ছা থাকে, ওটাকে বলা হয় আকাঙ্ক্ষা। যদি আমি একটা উদাহরণ লিখি, চন্দ্র পৃথিবীর চারদিকে, চন্দ্র পৃথিবী চারদিকে, তাহলে এই যে আমি একটা লিখলাম, যে একটা লেখা লিখলাম চন্দ্র পৃথিবীর চারদিকে, তাহলে চন্দ্র পৃথিবীর চারদিকে কি? আর তো এখানে নাই। তাহলে এই যে তারপরে কি আছে, এই তারপরে যে পদের শোনার যে ইচ্ছা, আমার এই ব্যাপারটা বুঝতে হলে তারপর কি আছে, ওইগুলো শোনার যে ইচ্ছা বা একটা যে আকাঙ্ক্ষা, ওইটাই হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে এই চন্দ্র পৃথিবীর চারদিকে, চন্দ্র পৃথিবীর চারদিকে কি, আমি যদি এটার অর্থ বুঝতে চাই, তাহলে এক পদের পর এই যে পদগুলো আছে, এই পদগুলোর পর আরো পদ কি আছে, এগুলো শোনার যে একটা ইচ্ছা, এটাকে বলে আকাঙ্ক্ষা। তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে একটা
বাক্যকে যদি আমরা জানতে চাই, একটা বাক্যের অর্থ যদি আমরা পরিষ্কারভাবে বুঝতে চাই, তাহলে একটা পদের পর আরেকটা পদ শোনার যে ইচ্ছা ওটাকে বলা হয় আকাঙ্ক্ষা। এখন যদি আমি দেখি যে চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে, চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে, এখন আমি বাক্যের অর্থটা পরিষ্কার করে বুঝলাম যে চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে। তাহলে এই তিনটা পদ শোনার পর আমার এই পদ শোনার যে একটা ইচ্ছা ছিল ওটাকে বলা হয় আকাঙ্ক্ষা। তাহলে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর আরেক পদ শোনার যে ইচ্ছা ওটাকে বলা হয় আকাঙ্ক্ষা। এখন এই যে চন্দ্র পৃথিবীর চারদিকে, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। যখন ঘুরে পথটা ছিল না, তখন এটা একটা অপূর্ণাঙ্গ ছিল। এখন চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। তাহলে একটা পূর্ণাঙ্গ বাক্য হতে হলে অবশ্যই আকাঙ্ক্ষা লাগবে। তারপর হলো আসক্তি। মনোভাব প্রকাশের জন্য বাক্যের শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। তাহলে আমি যদি আমার মনের ভাব যদি প্রকাশ করতে যাই, এই মনের ভাব প্রকাশ করতে গেলে বাক্যের যে শব্দগুলো আছে এই শব্দগুলো এমনভাবে একটার পর একটা সাজাতে হবে যাতে আমি আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য, একটার সাথে আরেকটার অর্থের সম্পর্ক রক্ষার জন্য যে শৃঙ্খল যে পদবিন্যাস আছে ওই পদবিন্যাসকে বলা হয় আসক্তি। তাহলে একটা বাক্যের মধ্যে আমি যদি একটা বাক্য দিয়ে যদি আমি আমার মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে চাই, তাহলে বাক্যের যে শব্দগুলো আছে এই শব্দগুলো এমনভাবে সাজাতে হবে যাতে আমি আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি। যদি আমি একটা উদাহরণ লিখি, কাল বিতরণী হবে উৎসব স্কুলে, আমাদের পুরস্কার অনুষ্ঠিত হবে। কাল বিতরণী হবে উৎসব স্কুলে, আমাদের পুরস্কার অনুষ্ঠিত, আমাদের পুরস্কার অনুষ্ঠিত। তাহলে এই যে একটা বাক্য লিখলাম আমি, কাল বিতরণী হবে উৎসব স্কুলে, আমাদের পুরস্কার অনুষ্ঠিত। তাহলে এখানে কিন্তু পদবিন্যাস, এখানে কিন্তু পদ অনেকগুলো হয়েছে। তাহলে এখানে পদ সমষ্টিও আছে। তাহলে পদ সমষ্টি এবং এই পদ সমষ্টি থাকার পরে আমরা এটাকে একটা সার্থক বাক্য আমরা বলতে পারবো না, কারণ এটার মধ্যে একটা পদের একটা শব্দের সঙ্গে আরেকটা পদের অর্থে কোনো সঙ্গতি নাই। যেহেতু একটা পদের সঙ্গে বা একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের অর্থের কোনো সম্পর্ক নাই, তাহলে আমরা এটাকে বাক্য বলতে পারবো না। যদি বাক্য বলতে যাই তাহলে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক থাকবে, অর্থের সম্পর্ক থাকতে হবে। যদি আমরা এটাকে বলি যে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী, যদি আমি এটাকে বলি যে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়, পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়। এখন আমি বললাম যে কাল, এই কালকে দিকে নিয়ে আসলাম, এই এখানে আমাদেরটা আমি এখানে নিয়ে আসলাম, স্কুলে এখানে নিয়ে আসলাম, পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত, কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে।
তাহলে এখন আমি আগে লিখছিলাম কি কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। তাহলে আমি এখানে পদ ঠিক আছে, পদের সমষ্টি ঠিক আছে, শব্দ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা পদের সাথে আরেকটা পদের, একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের কোনো অর্থের কোনো সম্পর্ক নাই। যেহেতু একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের কোনো অর্থের সম্পর্ক নাই, তাহলে অর্থের কোনো সম্পর্ক নাই এবং সাজানোটাও ভালোভাবে হয় নাই, এই জন্য এটাকে আসক্তি হয় নাই। এখানে একটা সার্থক বাক্য হয় নাই, আর যেহেতু সার্থক বাক্য হয় নাই এখানে আসক্তির অভাব রয়েছে। তারপর যদি আমরা দেখি যে যোগ্যতা, বাক্যস্থিত অর্থাৎ বাক্যের মধ্যে যে পদগুলো আছে ওই পদগুলোর অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। তাহলে বাক্যের মধ্যে অনেকগুলো পদ তো অবশ্যই থাকবে, এই অনেকগুলো পদের মধ্যে এই অন্তর্গত এবং ভাবগত দুইটাই, অন্তর্গত একটা ভাবগত দুইটার একটা একসাথে মিল যে বন্ধনটা, ওই মিল বন্ধনটাকে বলা হয় যোগ্যতা। তাহলে আমরা সংখ্যার ভিতরে বলতে পারি যে সংখ্যায় যে বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিল বন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। যেমন আমি একটা উদাহরণ লিখি যে বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। তাহলে এটা একটা যোগ্যতা সম্পন্ন বাক্য, কারণ বর্ষার বৃষ্টিতে অতিরিক্ত হয়, প্লাবন সৃষ্টি হবে, বন্যা সৃষ্টি হবে। এখন যদি আমি এটাকে লিখি যে বর্ষা রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, বর্ষা রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, তাহলে দুটো বাক্য লিখলাম। উপরের বাক্য লিখলাম যে বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। তাহলে বর্ষার বৃষ্টিতে অতিরিক্ত হয়, তাহলে প্লাবন সৃষ্টি হতেই পারে। কিন্তু বর্ষার রৌদ্র, তাহলে বর্ষার বৃষ্টিতে বাক্য ঠিক আছে, কিন্তু বর্ষার রৌদ্র কখনো প্লাবনের সৃষ্টি করতে পারে না। তাহলে এখানে বাক্যের অন্তর্গত এবং ভাব দুইটারই পার্থক্য আছে। তাহলে এই জায়গায় বাক্যের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধন নাই। যেহেতু বাক্যের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধন নাই, তাহলে এই বাক্যের মধ্যে যোগ্যতার অভাব রয়েছে। যদি এখানে ভাবগত এবং অন্তর্গত মিলবন্ধন থাকে, তাহলে এটি একটা সার্থক যোগ্যতা সম্পন্ন বাক্য হবে। আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।